জি দাদা, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ? হ্যাঁ, চলছে ঘরেই। তোমার? হ্যাঁ, এই তো ঘরেই আর কি। ভিডিও কল করছি অনেকগুলা। আচ্ছা। তানভীর, আমাদের 10টা বাজে। তো যেহেতু হুম। আমাদের রেকর্ডিং হচ্ছে, কেউ যদি লেট করে পরে সে রেকর্ডিংটা দেখে বুঝতে পারবে। তো তুমি তোমার পরিচয় দিয়ে তোমার টপিকটা নিয়ে তুমি কথাটা শুরু করতে পারো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তারপরে আমি বলতেছি। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে দাদা? হ্যাঁ, দেখা যায়। ওকে, ঠিক আছে দাদা। থ্যাংক ইউ আপনাকে প্রথমে আসলে আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আপনাদের এই আয়োজনটা প্রতিদিন দেখি, তো ভালো লাগে আর কি। আজকে ভালো লাগতেছে এখানে কথা বলতে পারে। তা আমার নাম হচ্ছে তানভীর আজিজ। আমি গ্রাজুয়েশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট 06 ব্যাচ। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি হচ্ছে 2012-এ। আমার রেজাল্টের পরের দিন থেকেই আসলে আমি কাজে ঢুকে গেছি, এবং ডে ওয়ান থেকেই আমি এইচভ্যাক ফিল্ডে কাজ করতেছি আর কি। হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। 2014-এর শেষের দিকে এসে আমি আমার নিজের একটা কোম্পানি এস্টাবলিশ করি, স্পেন্সার লিমিটেড। আমি এখন সেখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। তো আমাদের কোম্পানির একটু জাস্ট আমি ব্রিফ দিয়ে দিই। আমরা কাজ করি হচ্ছে সাস্টেইনেবল এইচভ্যাক সলিউশন নিয়ে। এইচভ্যাক সিস্টেম বা এয়ার কন্ডিশনিং সিস্টেম হচ্ছে একটা বিল্ডিং এর মেজরিটি এনার্জি কনজিউম করার সিস্টেম। অ্যারাউন্ড 30-40% এনার্জি এইচভ্যাক সিস্টেম একাই কনজিউম করে গ্লোবালি, যে কোনো বিল্ডিং এ। তো আমরা এই সিস্টেমটাকে কিভাবে আসলে এনার্জি এফিশিয়েন্ট করা যায়, কিভাবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়, কিভাবে মেনটেনেন্স ফ্রি করা যায়, সেই মেজারগুলো নিয়ে কাজ করি। এইচভ্যাক সিস্টেমেরই একটা পার্ট হচ্ছে ভেন্টিলেশন। এই ভেন্টিলেশনের জন্য আমরা একটা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে আসলে এটাকে অ্যাড্রেস করি। সেটাকে আমরা বলি হচ্ছে ক্লিন এয়ার টেকনোলজি। আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা আসলে ফুডের পরে এই একটা জিনিসই সরাসরি আমরা আমাদের বডিতে ইনহেল করি। সো এই কম্পোনেন্টটা আসলে ক্লিন হওয়া, পিউরিফাইড হওয়া খুবই জরুরি। তো আমরা এই জন্য ক্লিন এয়ার নিয়ে একটা সেপারেট ডেডিকেটেড একটা উইং কাজ করে আমাদের। তো আমাদের আসলে কাজের পরিধিটা তো অনেক বড়। এইচভ্যাক তো খুব একটা ব্রড একটা সাবজেক্ট। তো আমরা আসলে আজকে আমি একটা স্পেসিফিক টপিকস এর উপরে আসলে এই প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছি। যেহেতু আমরা সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমাদের এই করোনা ভাইরাসের কারণে, কোভিড এর কারণে। তো এইচভ্যাক সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ আসলে রোল আছে এই এই যে ওভারঅল ভাইরাস স্প্রেড করা বা ভাইরাসটাকে আসলে প্রিভেন্ট করা, দুইটাতেই। তো এই টপিকসটার উপরেই আসলে আজকে আমি মেইনলি প্রেজেন্টেশনটা দিব। কিভাবে একটা এইচভ্যাক সিস্টেমকে আমরা একটা হেলদি অ্যাপ্রোচে ডিজাইন করতে পারি, যেটার মাধ্যমে আমরা ইনফেকশন কন্ট্রোল করতে পারি এবং সিস্টেমটাকে হাই পারফরমেন্স সিস্টেমে কনভার্ট করতে পারি। এটাই হচ্ছে আসলে আমাদের আজকের প্রেজেন্টেশনের মেইন। তো আমরা তো আসলে অনেক ধরনের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছি, বারবার হাত ধুচ্ছি, অনেক কিছু করতেছি, এবং স্পেশালি সোশ্যাল ডিস্টেন্সটা আসলে বারবার চলে আসতেছে সামনে। এটাকে একেবারে টপ প্রায়োরিটি দিয়ে বলা হচ্ছে যে এটা মেনটেন করতে।
তো আমরা যখন কোনো অফিসে কাজ করি, এখন সব অফিসই আস্তে আস্তে খুলে দিচ্ছে এবং সামনে আরো অফিস খুলবে, সবই খুলে যাবে আসলে। তো যখন আমরা আসলে একটা ক্লোজ এনভায়রনমেন্টে থাকি, আহ, কোনো অফিস, ব্যাংক, হসপিটাল, এনি ক্লোজ এনভায়রনমেন্ট, এবং সেখানে যদি আমরা এক একজনের কাছ থেকে 6 ফিট ডিস্টেন্সও মেনটেন করি, একটা জিনিস আসলে আমাদের সবাইকে কানেক্ট করে, সেটা আমরা অ্যাভয়েড করতে পারি না, সেটা হচ্ছে এয়ার। এই এয়ার আমাদেরকে একজনের সাথে আরেকজনকে অল টাইম কানেক্ট করে রাখতেছে। আমাদের একজনের বডির উপর দিয়ে একটা ফ্লো করতেছে, তারপর সেটা কিন্তু আরেকজনের কাছে যাচ্ছে। সো আমরা যদি ফিজিক্যাল টাচ অ্যাভয়েডও করি, আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট অ্যাভয়েডও করি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, স্টিল আমরা আসলে সবাই এই এয়ারের মাধ্যমে কানেক্টেড। সেটা স্পেশালি আমি বলতেছি হচ্ছে এনক্লোজ স্পেসের ক্ষেত্রে। তো এই এয়ারের মাধ্যমে যদি আমরা কানেক্টেড হই, সেক্ষেত্রে আসলে সমস্যাটা কি হয় মেইনলি? আমরা যখন একটা হাঁচি দেই বা কাশি দেই, সেখানে অ্যারাউন্ড 40,000 ভাইরাস কন্টেইনিং ড্রপলেট থাকে। তো এই ড্রপলেট গুলা অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা পর্যন্ত আসলে এয়ারে সাসপেন্ডেড অবস্থায় থাকতে পারে। আমরা রিসেন্টলি অনেকগুলা এক্সপেরিমেন্টের ফুটেজ চলে আসছে, অনেকগুলা স্টাডি পেপার রিসার্চ করে বের করা হয়েছে। স্পেশালি আমি যেই ডেটাটা আসলে এখানে প্রেজেন্ট করছি, সেইটা সেই টেস্টটা কন্ডাক্ট করা হয়েছে এমআইটি এবং বস্টন ইউনিভার্সিটির একটা জয়েন্ট রিসার্চের মাধ্যমে। আপনারা অনেকেই হয়তো এই তথ্যটা অলরেডি দেখছেন। তো আমরা যদি একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম বা একটা এইচভ্যাক সিস্টেম আসলে ভুলভাবে ডিজাইন করি, ইমপ্রপার ভাবে ডিজাইন করি, সেটা আমাদের জন্য, আমাদের লাইফের জন্য বা আমাদের হেলথের জন্য একটা মেজর থ্রেট হয়ে যেতে পারে এখনকার পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতেই আসলে এখন একটু বেশি। সেটা কিভাবে? একটা ক্লোজ এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে আসলে 2 ধরনের রিস্ক থাকে। একটা হচ্ছে যে ডাস্ট পার্টিকেল গুলা এয়ারের মধ্যে থাকে, যেটাকে আমরা বিভিন্ন নামে ডাকি, PM2.5, PM10। PM10 মানে হচ্ছে সেই পার্টিকেলের ডায়ামিটার হচ্ছে 10 মাইক্রোমিটার, 2.5 হচ্ছে এরকম 2.5 মাইক্রোমিটার। সো এই ডাস্ট পার্টিকেলটার গায়ে কিছু কিছু ভাইরাস ড্রপলেট, ভাইরাস পার্টিকেল অ্যাটাচ হয়ে যায়। মানে জাস্ট একটা নর্মাল সারফেসের মতোই আর কি, আমাদের বডিতে যেরকম ভাইরাস এসে পড়ে বা অন্য কোনো সারফেসে পড়ে, সেরকম ডাস্টের পার্টিকেলটা তো তার তুলনায় আসলে অনেক বড়। এই ডাস্ট পার্টিকেলের উপরে সে আসলে ডেপোজিট হতে পারে, যেই পার্টিকেল গুলা আকারে খুবই ছোট। এটা যখন কোনো ডাস্ট পার্টিকেলের উপর ডেপোজিট হয়, তখন এই ডাস্ট পার্টিকেলটা আসলে এয়ার কন্ডিশনিং এর সিস্টেমের যে এয়ার ফ্লো, এয়ারের যে ড্র্যাগটা থাকে, তার মাধ্যমে এই ডাস্ট পার্টিকেলটা মুভ করে। এবং এটা যখন মুভ করে, এই এয়ারটা একজনের, কেউ হাঁচি দিল, কাশি দিল বা তার মাধ্যমে কোনো ভাইরাস পার্টিকেল ছড়ালো, আশেপাশে সবাই অনেক ডিস্টেন্স মেনটেন করে বসে আছে, বাট যখন সবাই একটা সেন্ট্রাল এসি সিস্টেমের আন্ডারে থাকে, তখন এই ভাইরাস ড্রপলেট গুলা এই পার্টিকেলের গায়ে, পার্টিকেলকে ট্রান্সপোর্ট হিসেবে ইউজ করে এই এয়ার কন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে রিসার্কুলেশন হয়। এটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে যায়, আবার সেখান থেকে বের হয় এবং সব জায়গায় ছড়ায়। তো সেক্ষেত্রে আসলে এই সোশ্যাল ডিস্টেন্সটা তখন আর ভ্যালিড থাকে না। সেকেন্ড হচ্ছে কিছু পার্টিকেল যেগুলা আসলে কোনো ডাস্টের গায়ে ডিপোজিট হতে পারে নাই, সেই পার্টিকেল গুলা একেবারেই এই ড্র্যাগে পার্টিসিপেট করে না। তাদের আসলে এয়ার কন্ডিশনিং সিস্টেম, যে এয়ারের যে স্পিড থাকে, সেই স্পিডে ওই পার্টিকেল গুলাকে ড্র্যাগ করা পসিবল না। তো সেই পার্টিকেল গুলোর তাহলে কি হয়? সেটা বাতাসেই ভাসতে থাকে, যেটা আমরা বললাম যে 3 ঘন্টা পর্যন্ত থাকতে পারে ম্যাক্সিমাম, অথবা সেটা বিভিন্ন জায়গায় পড়ে, বিভিন্ন সারফেসে যে পড়ে, কারো গায়ে পড়তে পারে, টেবিলে পড়তে পারে, চেয়ারে পড়তে পারে, বিভিন্ন সারফেসে পড়ে, এবং সেই সারফেসে ওটা একটা নির্দিষ্ট লাইফ টাইম থাকে। এরকম বিভিন্ন লিস্ট অলরেডি আমরা সবাই হয়তো দেখছি আর কি, যে কোন ম্যাটেরিয়ালের উপর কতক্ষণ এই ভাইরাসটা বাঁচে। তো যখন এটা এই অবস্থায় থাকে, বাতাসে ভাসতে থাকে, তখন ওই জায়গা দিয়ে যদি কেউ ক্রস করে, সে কিন্তু এই পার্টিকেলটা ইনহেল করতে পারে নিঃশ্বাসের সাথে। অথবা যদি কোনো সারফেসে এটা আসলে পড়ে যায়, সেই ক্ষেত্রে ওই সারফেসে যদি কেউ টাচ করে, তাহলে তার হাতের মাধ্যমে অন্যান্য জায়গায় আসলে ভাইরাসটা ছড়াতে পারে।
সো এই দুইটা হচ্ছে আসলে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে যদি একটা ক্লোজ স্পেস হয় তাহলে দুই ধরনের রিস্কে আমরা থাকি। প্রচুর রিসার্চ পেপার বের হচ্ছে, যেখানে দুইটা লিঙ্কও দেয়া আছে, এরকম আসলে অসংখ্য রিসার্চ পেপার অলরেডি চলে আসছে যেখানে মানুষ বুঝতেই পারে নাই যে সব প্রিকশন নেয়ার পরেও আসলে কিভাবে ইনফেক্টেড হলো। এখন আস্তে আস্তে এই এয়ার কন্ডিশনিং এর বিষয়টা আসলে সামনে আসতেছে এবং একটার পর একটা রিপোর্ট আসতেছে যে এটা আসলে কত বড় একটা থ্রেট। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদিও ভাইরাসটা ট্রু সেন্সে এয়ারবোর্ন না, যেরকম একটা নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা বাতাসে ছড়ায় গেলে ওই বাতাসের আশেপাশে দিয়ে কেউ গেলেই তার মধ্যে ছড়াবে, এই লেভেলের এয়ারবোর্ন না ভাইরাসটা। বাট একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে যখন আমি একটা ক্লোজ সার্কিট এনভায়রনমেন্টে এটাকে নিয়ে যাই, একটা এনক্লোজ স্পেস থাকে, তখন আসলে এটাকে আমরা এয়ারবোর্নের যে প্রপার্টি সেই প্রপার্টি শো করতে দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই যখন আমরা একটা এনক্লোজ স্পেসে থাকবো তখন আসলে এয়ারবোর্ন একটা ভাইরাসের যেই রিস্ক থাকে আমরা সবাই সেই রিস্কের মধ্যে থাকি। চায়নাতে গুয়াংজুতে প্রথম যে এই ভাইরাসটা ছড়ায় হচ্ছে একটা রেস্টুরেন্ট থেকে, সেখানে একজন মহিলা ইনফেক্টেড ছিল, সেখান থেকে 6 জন ইনফেক্টেড হয় এবং সেই 6 জন থেকে বাকিরা। এটা হচ্ছে গুয়াংজুতে স্টার্ট, এবং এটা নিয়ে প্রায় 3-4টা স্টাডি করা হয়েছে, 3-4টা রিসার্চ কন্ডাক্ট করছে মাল্টিপল বডি। তো ইটালিতেও সিমিলার, যে এরিয়াটাতে ইটালিতে আসলে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এবং যেটাকে এপিসেন্টার বলা হচ্ছে সেটা বেসিক্যালি ইটালির ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সবচেয়ে বড়, সেখানে এয়ার পলিউশন সবচেয়ে বেশি, ডাস্ট পার্টিকেল সবচেয়ে বেশি। সো এই জিনিসগুলোকে এখন আসলে খুব সরাসরি কানেক্টেড করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আসলে রিস্কটা। আরেকটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন আসলে যেটা আমরা সাধারণ মানুষজন জানি না, আমিও আসলে জানতাম না, যেহেতু এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে দ্যাটস ওয়াই অনেক ডেটা নিয়ে ঘাটাঘাটি করতে হয়, সেই ক্ষেত্রে আসলে এই তথ্যগুলো জানতে পারতেছি। আমাদের এই ভাইরাসের আচরণ নিয়ে তো নানান রকমের মানে নানান ধরনের ভ্যারাইটি দেখা দিচ্ছে। সাধারণত দুই ধরনের জিনিস আমরা দেখতেছি। একটা হচ্ছে এক ধরনের মানুষ যারা আসলে খুব হাই লেভেলের সিমটম শো করতেছে এবং খুব বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে কোনো সিমটমই শো করতেছে না, অথবা খুব মাইল্ড সিমটম শো করতেছে এবং খুব অল্পতেই সুস্থ হয়ে যাচ্ছে। এই যে তার দুই ধরনের আচরণ, এটা কেন হচ্ছে এটা কিন্তু নট ইয়েট কনফার্ম। এটার পেছনে 3টা থিওরি আছে আসলে, যেই 3টা থিওরির একটাও এখনো প্রমাণিত হয়নি, জাস্ট থিওরি। ফার্স্ট থিওরি হচ্ছে যে এটা আসলে মানুষের একটা জেনেটিক ব্যাপার, তার জেনেটিক্যালি তার ফরমেশনটা এরকম তার জিনের, যে সেটা আসলে সেই ভাইরাসটাকে সে ফাইট করার মতো তার জেনেটিক কোড আছে, জেনেটিক্যালি সে স্ট্রং, তার ইমিউনিটি ভালো। তো এই জন্য হয়তো তার আসলে অত বেশি সিমটম শো করে না। আরেকটা হচ্ছে যেটা বয়সের ব্যাপার, যেটা আমরা একদম শুরু থেকেই শুনতেছিলাম যে বয়স্ক লোকজন আসলে বেশি এফেক্টেড হয়, ইয়াং লোকজন কম এফেক্টেড হয়, তাদের ইমিউনিটি ভালো, তাদের বডির ভাইরাস ফাইট করার ক্যাপাসিটি ভালো, দ্যাটস ওয়াই তারা আসলে এই সিমটম অত বেশি শো করে না। বাংলাদেশে অবশ্য এগুলো আর কোনো কিছুই অ্যাপ্লিকেবল না, সবকিছু ভায়োলেট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইয়াং লোকজন প্রতিদিনই মারা যাচ্ছে আসলে অনেক বড় রেশিওতে। এই দুইটা থিওরির কোনোটাই কিন্তু প্রুভেন না, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, মানে বিভিন্ন সায়েন্টিস্টদের থিওরি। একটা থার্ড থিওরি আছে যেটার কথা আসলে কেউ বলে না, শুধুমাত্র এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা কাজ করে তারাই আসলে এটা নিয়ে রিসার্চ করতেছে, তারাই এটা নিয়ে ডিসকাস করতেছে, বাট আমাদের সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে খুব একটা আলোচনা নাই। সেটা হচ্ছে টাইপ অফ কন্টামিনেশন অথবা ওয়ে অফ কন্টামিনেশন, যে আসলে কন্টামিনেশনের ওয়েটা কি। দুইটা কন্টামিনেশনের ওয়ে হয়, এই ভাইরাস বডিতে ঢুকে হচ্ছে আইদার ইনহেল করার মাধ্যমে নাক দিয়ে, অথবা যদি কেউ হাত দিয়ে ধরে সে মুখে ধরে বা নাকে ধরে সেইভাবে। এখন কেউ যদি ওই কোথাও টাচ করে এবং সেই হাত দিয়ে পরে মুখে হাত দেয়, তাহলে ভাইরাসটা যে মুখ দিয়ে যায় সেই ক্ষেত্রে সেটা আসলে লাংসের একটা সার্টেন ডেপথের পরে আর যেতে পারে না। কিন্তু যদি মানে আপার লেভেলে থাকে, কিন্তু যদি ওইটা কেউ ইনহেল করে সরাসরি রেসপিরেটরি সিস্টেমে প্রবেশ করে তাহলে সেটা লাংসের একদম বটম লেভেলে চলে যায়। দ্যাটস ওয়াই সেটার ইম্প্যাক্টটা আসলে অনেক বেশি হয়। এটাও একটা থিওরি, এটাও প্রমাণিত না, এটাও একটা থিওরি।
তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাকি দুইটা জিনিস যেটা আসলে প্রমাণিত না, সেই দুইটাকে যতটা সিরিয়াসলি দেখতেছি, যতটা প্রিকশন আমরা নিচ্ছি তাদের এগেনস্টে, এই থার্ড অপশনটা আমরা যেহেতু ডিসকাশনে আসতেছে না, কোথাও আলোচনায় আসতেছে না, দ্যাটস ওয়াই আমাদের এটা নিয়ে প্রিকশন অলমোস্ট শূন্যের কোঠায়। আমরা যে কোনো স্পেসে, এনক্লোজ স্পেসে চলে যাচ্ছি, এসির মধ্যে আননোন লোকজনের সাথে, আমরা বুঝতে পারতেছি না আসলে যে ওই কোন জায়গায় টাচ করা বা কারো সামনাসামনি দাঁড়ায় কথা বলা আর এই এসির মধ্যে যাওয়া, তিনটা আসলে ইকুয়ালি রিস্কের মধ্যে আমাদেরকে রাখতেছে। সো এটা হচ্ছে আসলে আমাদের জাস্ট রিস্ক গুলা আমি একটু ডেসক্রাইব করলাম। সো আমাদের এইচভ্যাক পয়েন্ট অফ ভিউ থেকে আসলে, যেহেতু আমরা এইচভ্যাক নিয়ে কাজ করি, আমাদের এখানে অনেক কিছু করার আছে। আমাদের এইচভ্যাক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমরা যদি এই এইচভ্যাক সিস্টেমের মাধ্যমে আমাদের ওয়েলবিং এনশিওর করতে পারি, এক নাম্বার হচ্ছে যা কিছু আমাদের ব্রিদিং জোনে থাকবে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই বাতাসটা যখন আমাকে ক্রস করবে তখন বাতাসের প্যাটার্নটা এমন ভাবে হতে হবে এটা যেন অন্য কারো ব্রিদিং জোনে না যায়। এটা হচ্ছে ফার্স্ট। কিভাবে করব সেটা আমরা পরে আসতেছি, এবার এটা করতে হবে। একজনের ব্রিদিং জোন থেকে যখন বাতাসটা যাবে তখন এইখান থেকে সরাসরি সে এসির মধ্যে যাবে, সে আর অন্য জনের ব্রিদিং জোনের এরিয়ার মধ্যে যাবে না বা ব্রিদিং জোনকে টাচ করবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে এই যে এসির মধ্যে নিয়ে যাচ্ছি, তারপরে কি করতেছি আসলে, সেই বাতাসটা দিয়ে করতেছি কি, সেই বাতাসটা তো আবার ব্যাক করবে, ব্যাক করে তো আলটিমেটলি আবার সবার মধ্যে ছড়াবে। সো সেই বাতাসটাকে অবশ্যই আমাদের একটা সার্টেন ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে দিয়ে নিয়ে তারপরে নিয়ে আসতে হবে আবার আমাদের অকুপাইড স্পেসে। আর থার্ড হচ্ছে এই যে ভাইরাস গুলা, যেটা আসলে বিভিন্ন কেউ কোথাও টাচ করছিল সেখানে ভাইরাসটা লেগে আছে, অথবা হাঁচি কাশি দিচ্ছে, সেই ভাইরাসটা সাসপেন্ডেড অবস্থায় বেশিক্ষণ থাকতে পারে না, কোনো সারফেসে কল করছে, সেই ভাইরাসটা নিয়ে আমরা কি করতেছি? সেও তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে আছে, এবং একটা অফিস এরিয়াতে বা একটা বিজি যেখানে কাজকর্ম চলতেছে, এখানে কন্টিনিউয়াস ফুল অফিস বারবার স্যানিটাইজার বা এই ধরনের কোনো কিছু দিয়ে কিন্তু ক্লিন করা পসিবল না, সেটা আসলে প্র্যাকটিক্যাল না। সো এই তিনটা জিনিস যদি আমরা আসলে কন্ট্রোল করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের রিস্ক ফ্যাক্টরটা অনেকখানি কমে যাবে। ছড়ানোর রিস্ক, ট্রিটমেন্ট না, একজন কোভিড রোগীকে ট্রিটমেন্ট করার কোনো উপায় নাই এখানে। একজন রোগীর মাধ্যমে আরেকজন যেন না ছড়ায়, না আক্রান্ত হয়, সেটার ব্যাপারে আমরা কথা বলতেছি। তো এই এয়ারের যে বিষয়টা বললাম যে আমরা সবাই আসলে এয়ারের মাধ্যমে কানেক্টেড, এবং এই এয়ার আমাদেরকে রিস্কের মধ্যে ফেলে দিছে। আবার ঠিক উল্টা ভাবে যদি চিন্তা করি, এটাই আমাদের একটা স্ট্রং টুল হতে পারে। এই এয়ারই একমাত্র জিনিস যেটা কন্টিনিউয়াস আমাদের বডিতে লাগতেছে, আমাদের কানেক্টেড করতেছে কন্টিনিউয়াস, এই জিনিসটা আমাদের এনভায়রনমেন্টে আসতেছে। সো আমরা যদি এয়ারটাকেই একটা কাইন্ড অফ স্যানিটাইজিং টুল হিসেবে ইউজ করতে পারি, যেরকম আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, আমরা এয়ারটাকে যদি স্যানিটাইজারে কনভার্ট করি, যে সে আসলে এনভায়রনমেন্টে যাবে এবং সে সবকিছু ক্লিন করবে, দেন ইট ক্যান বি আওয়ার বিগেস্ট টুল এগেইনস্ট দ্য ভাইরাস ট্রান্সমিশন। সো এটার উপর বেসিস করে আমরা আসলে কিছু 6টা পয়েন্ট তৈরি করছি। এটা আমি একটু জাস্ট কুইকলি গো থ্রু করব যে অ্যাকচুয়ালি কি হবে আসলে। এই এইচভ্যাক ডিজাইন ক্রাইটেরিয়া গ্লোবালি চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, তো আসলে কি হচ্ছে? নাম্বার ওয়ান হচ্ছে যেটা আমি বললাম যে এই ইনফেক্টেড এয়ারটাকে ব্রিদিং জোনের বাইরে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে করতে হবে? আমাদের টিপিক্যাল যে অফিস বা ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এয়ার কন্ডিশনিং সিস্টেমের জেনারেল প্যাটার্ন কি, ডিসচার্জটা টপ দিয়ে করা হয়, আবার রিটার্নটাও টপেই থাকে, মানে বাতাসটা ছাড়ে উপর দিয়ে আবার নেয় উপর দিয়ে। এই প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। বাতাসটা উপর দিয়ে ছাড়বো, বাট আমরা রিটার্নটা নিব হচ্ছে লো লেভেল। আমরা ডাক্টের পয়েন্টটা যেখানে রিটার্ন করতে চাই সেখানে নামা দিতে হবে। সেই ক্ষেত্রে বাতাসটা উপর দিয়ে আসবে, বাট আর উপরে যাবে না, সে নিচ দিয়ে চলে যাবে। অবশ্যই এটা করার মতো অপরচুনিটি থাকতে হবে, মানে এটা জাস্ট আসলে একটা সাজেশন এবং একটা গাইডলাইন। সব প্রজেক্টে ফিজিবল না, অবশ্যই যে প্রজেক্টে ফিজিবল সেখানেই করতে হবে যেখানে আমাদের স্পেস অ্যালাউ করে। সেকেন্ড হচ্ছে এই যে রিটার্নে যখন এটা গেল, যাওয়ার পর আবার সাপ্লাই দিয়ে সে আসবে বাতাসটা, এটার আগে তাকে আমাদের কোনো পিউরিফিকেশন মেথডের মধ্যে দিয়ে নিতে হবে, এটাকে পিউরিফাই করতে হবে বাতাসটাকে। এই যে পিউরিফিকেশন মেথডটা, এটার ব্যাপারে খুব কনসিয়াস থাকতে হবে। কোন রং পিউরিফিকেশন মেথড, যেরকম আমরা এখন বিভিন্ন জায়গায় ডিসইনফেক্টেড চেম্বার ইউজ করতেছি, ওর মধ্যে মানুষ হেঁটে যায়, চারিদিক দিয়ে স্প্রে করে, করোনা হোক না হোক মানুষজনের রেসপিরেটরি ডিজিজ হয়ে যাবে,
এটার মধ্যে যদি কন্টিনিউয়াস যায়, খুবই হার্মফুল একটা জিনিস। আমাদের হাইকোর্টও এটার এগেনস্টে রায় দিয়েছে এবং বিভিন্ন দেশে এটা আসলে ব্যান্ড। তো এই পিউরিফিকেশন যেটা আমরা করি, আমাদের এয়ারের যে ডিফারেন্ট টাইপের পিউরিফিকেশন সিস্টেম আছে, 90% পিউরিফিকেশন সিস্টেম আসলে এটার সাথে সাথে কিছু হার্মফুল বাই প্রোডাক্ট তৈরি করে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ওজোন, মানুষের জন্য খুবই ক্ষতিকর। সো এমন কোন পিউরিফিকেশন মেথডে যাওয়া যাবে না যেটা ওজোন তৈরি করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এমন একটা প্রোডাক্ট, এমন একটা সিস্টেম আমাদের লাগবে যেই সিস্টেমটা, আমি তো বাতাসটা এয়ারে গেল, বাতাসটা ওখান থেকে ক্লিন হয়ে আবার আসলো, কিন্তু যে ভাইরাস পার্টিকেলটা, যে প্যাথোজেনটা সারফেসে পড়ে আছে তার কি হবে? তাকে তো ট্রিট, সে তো আর যাচ্ছে না ওই এসির ভিতর বা ডাক্টের ভিতর। তো আমাদের প্রোডাক্টটা এমন হতে হবে অবশ্যই যে এমন কোন আইটেম যেটা আসলে এয়ারের সাথে ফ্লো করতে পারে, সারফেসে যেতে পারে এবং সেই সারফেসে যে অ্যাক্টিভলি সেটাকে নিউট্রালাইজ করতে পারে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট, মানে অন্য প্রসঙ্গে বলি, আমি ভুলে গেছিলাম। আপনারা যারা আসছেন, যদি কারো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু এই স্লাইড বাই স্লাইড কোশ্চেন থাকলে একটু জাস্ট চ্যাটে টাইপ করে ফেলবেন এখনই, মানে শেষে হয়তো সময় পাওয়া যাবে না আলাদা আলাদা শোনার। টাইপ করা থাকলে আমি একবারে দেখে হয়তো লাস্ট অ্যান্সার গুলো দিয়ে দিব। তো এনিওয়ে, তাহলে আমাদের একটা পিউরিফিকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। থার্ড হচ্ছে যেখানে আমাদের ভ্যারিয়েবল ক্রাউড থাকে এবং অনেক বেশি ক্রাউড থাকে, যেরকম একটা অফিসের রেগুলার কিছু স্টাফ আছে, এই রেগুলার স্টাফদের সবাইকে কিছু সার্টেন গাইডলাইন দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় তারা সেগুলো ফলো করতেছে, এগুলো সবাই নোন ফেস। বাট এই অফিসেই হয়তো প্রতিদিন কিছু ভিজিটর আসে ভিজিট করতে, যাদের উপর আসলে অফিসের কোনো কন্ট্রোল নাই, তারা কোথায় গেছে, কিভাবে লাইফস্টাইল মেনটেন করছে কেউ জানে না। সো দে আর দ্য রিস্কি পারসন। এই পার্সন গুলা যেই জায়গায় এসে আসলে তারা মিট করবে বা যেই জায়গাটা তারা স্টে করবে, সেই জায়গাটাতে আমাদের একটু অ্যাগ্রেসিভলি এই পিউরিফিকেশনটা করতে হবে। এমন কোন প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে যেটা আমাদের সিঙ্গেল পাস কিল এনশিওর করে। সিঙ্গেল পাস কিল মানে একবার তার মধ্যে দিয়ে এয়ার যাবে এবং ভাইরাসটা নিউট্রালাইজ হবে। এটা খুবই এক্সপেন্সিভ একটা বিষয় এবং খুবই অ্যাগ্রেসিভ। এটা আসলে আমরা সব জায়গায় করতে পারবো না, বাট এই ধরনের জায়গাগুলোতে যেখানে আসলে আননোন ক্রাউড, যাকে আমি ট্রাস্ট করতে পারি না এবং যেই ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট এই ক্রাউডের। সো এটা গেল থার্ড। ফোর্থ হচ্ছে ভেন্টিলেশন ইনক্রিজ করতে হবে। রিসার্কুলেশন যত বেশি কমানো যায়, আমাদের বেশি পরিমাণে ভেন্টিলেশন করতে হবে, ফ্রেশ এয়ার দিতে হবে বাইরে থেকে, বেশি পরিমাণে এক্সহস্ট করতে হবে। এটা থিওরি আসলে, এই যে এটা হচ্ছে গাইডলাইন, বাট আবারও বলতেছি যে সব প্রজেক্টের জন্য এটা সম্ভব না। ভেন্টিলেশন বাড়ানো, এক্সহস্ট বাড়ানো, এগুলো সব কস্ট, এটা পসিবল না সব জায়গায়। নেক্সট হচ্ছে যখনই আমি ভেন্টিলেশন বাড়াবো, আমি এখানে ফ্রেশ এয়ার দিব বেশি বেশি, বাইরে থেকে ফ্রেশ এয়ার দিলেই আসলে সেই এয়ারটাকে আগে ফিল্টার করতে হবে, নাহলে তো সে উল্টা আবার ডাস্ট নিয়ে আসবে। যখন আমি বেশি ফ্রেশ এয়ার দিব তখন বেশি ফিল্ট্রেশন করতে হবে। এই যে ফিল্ট্রেশন করতে হবে, বেশি ফিল্ট্রেশন করা মানে হচ্ছে ফিল্টারের খরচ বাড়া, ফিল্টারে প্রেসার ড্রপ বাড়া। ফিল্টারে প্রেসার ড্রপ বাড়া মানে হচ্ছে আমাদের যেই এয়ার কন্ডিশনিং সিস্টেমের ফ্যান থাকে, এইচইউ বা এফসিউ এর ফ্যানটা থাকে, সেই ফ্যানের পাওয়ার বেড়ে যাওয়া। সো আমি আসলে এটাকে কন্ট্রোল করতে যে আমার এনার্জি কনজাম্পশনটা মানে বাড়ানো, এটা আরেকটা চ্যালেঞ্জ। সো আমাদের ফিল্টারটা আসলে রিডিজাইন করতে হবে, ফিল্ট্রেশন সিস্টেমটা, যেন আমরা এই অ্যাডিশনাল লোডটা হ্যান্ডেল করতে পারি উইদাউট ইনক্রিজিং এনি প্রেসার ড্রপ। লাস্ট হচ্ছে অপটিমাইজেশন। এই যে যা যা বললাম, যেহেতু আমরা আসলে এমন অনেক কিছু করতে হচ্ছে আমাদেরকে, যেটা আমাদের ক্যাপিটাল কস্ট এবং রানিং কস্ট, পাওয়ার কনজাম্পশন দুটাই আসলে ইনক্রিজ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের আসলে এখন অপটিমাইজেশন করাটা জরুরি। এইচভ্যাক সিস্টেম এমনিতেই অনেক বেশি এক্সপেন্সিভ একটা সিস্টেম, এটার মেইনটেনেন্স অনেক বেশি এক্সপেন্সিভ, প্রচুর পাওয়ার কনজিউম করে, প্রচুর মেইনটেনেন্স দরকার হয়। তার উপর যদি আরো অ্যাডিশনাল কস্ট আমি এর মধ্যে ইম্পোজ করি, এটা আসলে ফিজিবল থাকবে না। সো আমরা এখানে আইওটি ইউজ করতে পারি। আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আমরা পুরা সিস্টেমটাকে বিভিন্ন সেন্সরের আন্ডারে নিয়ে আসতে পারি, যেখান থেকে সে রিয়েল টাইম ডেটা জেনারেট করবে, যেটা আমরা অনলাইনে মনিটর করতে পারবো, যে তার ডাটার প্যাটার্নটা কি, আসলে তার পারফরমেন্সের প্যাটার্নটা কি। এই প্যাটার্নটা দেখে আমরা আসলে তার যে সেটিংস গুলা, কোনটার সাথে কোনটা বেশি হলে কোনটা কমবে, কোনটা কমলে কোনটা বাড়বে, কোথায় কোথায় ওভার ডিজাইন হয়ে গেছে, কোথায় কোথায় মিস ইউজ হচ্ছে, সেই জিনিসটার একটা অ্যাকুরেট ডিরেকশন দিতে পারবো, যেটার মাধ্যমে আমাদের অলমোস্ট 25 থেকে 40% পর্যন্ত এনার্জি সেভ করা পসিবল। So these 6 are actually the vital steps that needs to be taken.
এই সবগুলো আলোচনা করতে গেলে আসলে এরকম 7-8টা সেশন লাগবে। আমরা খুবই শর্টকাটে এখানে আজকে যেটা ডিসকাস করব জাস্ট এই 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টের উপরেই আমরা থাকবো। এই যে আমাদের ইনিশিয়াল পিউরিফিকেশন মেথডটা, আমরা এই ভেন্টিলেশন ইনক্রিজ করা এটাকে কিভাবে হ্যান্ডেল করব, আর ফিল্টারটাকে আমরা কিভাবে রিডিজাইন করব, এটাই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন পয়েন্ট। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি 25 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো একটা বেস্ট পিউরিফিকেশন মেথড হচ্ছে, মানে আমরা বিভিন্ন টাইপের পিউরিফিকেশন মেথড অ্যানালাইসিস করে আসলে দিস ইজ দ্য ওয়ান দ্যাট উই হ্যাভ চোজেন which seems to be the best among all. এটাকে আমরা বলতেছি হচ্ছে নিডল পয়েন্ট বাইপোলার আয়োনাইজেশন। এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ডিভাইস, খুব স্মল একটা ডিভাইস, যেটা আমরা যে কোনো টাইপের এয়ার কন্ডিশনিং সিস্টেমের সাথে ইউজ করতে পারি, এবং এত ছোট যে এটা ভিজিবলও হবে না। এয়ার কন্ডিশনিং সিস্টেমের যে এসি গুলা থাকে তার ভিতরে চেম্বার থাকে, আইদার সেটা কমার্শিয়াল হোক, রেসিডেন্সিয়াল হোক, হোয়াট এভার। তো যেটা হবে যে আমরা এই ডিভাইসটাকে এসির মধ্যে সেট করে দিব, ফিট করে ইনস্টল করে দিব। যখন এসির বাতাসটা এর মধ্যে দিয়ে উপর দিয়ে পাস করবে, তখন এই ডিভাইসটা বাতাসটাকে প্লাজমাতে কনভার্ট করবে। প্লাজমা হচ্ছে বেসিক্যালি আয়ন, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের কম্বিনেশন, এবং মিলিয়নস অফ প্লাজমা পার সেকেন্ডে আসলে জেনারেট করবে। সো প্লাজমা কি করে আসলে, এই প্লাজমাটা 4টা ফাংশন প্লে করে আর কি। সে এই বাতাসের মাধ্যমে স্পেসে চলে যাবে, অকুপাইড স্পেসে, সেখানে এয়ারে যাবে সে, এবং অবশ্যই এয়ার কন্ডিশনিং এর বাতাস যেহেতু আমাদের বডিতে টাচ করবে, সারফেসে টাচ করবে, এবং সে এই এয়ার এবং সারফেসে যত ধরনের প্যাথোজেন থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, মোল্ড, সবকিছুকে নিউট্রালাইজ করবে। তার সাথে সাথে যে কোনো ব্যাড স্মেল, ব্যাড অডর প্রডিউসিং যে পার্টিকেল গুলো তাদেরকে নিউট্রালাইজ করবে। যে ডাস্ট পার্টিকেল থাকে, ডাস্ট পার্টিকেলকে রিমুভ করবে, এবং ফাইনালি একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি সেভ করবে। এই 4টা কাজ করে আসলে এই প্লাজমা। কিভাবে করে সেটা আমরা একটু দেখে নেই। আবার ওই যে আগের 3টা পয়েন্ট বললাম, জাস্ট একটু রিমাইন্ডার দেওয়ার জন্য, যে 3টা আমাদের জিনিস দরকার। ব্রিদিং জোনের বাইরে এয়ার নিয়ে যাব, সেই এয়ারটাকে পিউরিফাই করব, এবং তারপরে এমন কিছু করব যেটা আসলে সারফেসে এসে প্যাথোজেনকে নিউট্রালাইজ করতে পারে। সো প্লাজমা আসলে কি করে, 1 নাম্বার হচ্ছে, যেহেতু আমরা দেখলাম সে ডাস্ট পার্টিকেলকে রিমুভ করে দিচ্ছে। সো আমরা শুরুতেই দেখলাম যে ডাস্ট পার্টিকেলই আসলে ভাইরাসের ট্রান্সপোর্টেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে সে আসলে ডাস্ট পার্টিকেলের মাধ্যমেই যায়। যেহেতু কোনো ডাস্ট পার্টিকেল থাকবে না, দ্যাটস ওয়াই ভাইরাসটা আসলে কোনো ক্যারিয়ার পাবে না আসলে ট্রাভেল করার জন্য। সেকেন্ড হচ্ছে, যেহেতু অকুপাইড স্পেসে চলে আসতেছে প্লাজমাটা, এবং আমাদের বোথ এয়ার এবং সারফেস দুইটাকেই সে আসলে ট্রিট করতেছে। সো ওই যে ভাইরাসটা এয়ারে সাসপেন্ড করে থাকবে এবং কেউ যাবে সেটা ইনহেল করবে, সেই অপশনটা নাই, এয়ারে সে থাকতে পারবে না, একইভাবে সারফেসেও সে থাকতে পারবে না। ইন্টারেস্টিং থিং ইজ যে এই সব কিছু, এই প্রোডাক্টের স্পেশালিটি হচ্ছে এই সব কিছু হচ্ছে উইদাউট এনি মেইনটেনেন্স, উইদাউট এনি রিপ্লেসমেন্ট, এবং অ্যাপ্রক্সিমেটলি 15-20 বছর হচ্ছে এটার লাইফ স্কেল। এখানে জিপিএস লেখাটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আমাদের প্রিন্সিপাল, ইটস অ্যান আমেরিকান ব্র্যান্ড উইথ হুম উই আর ওয়ার্কিং। এটা আসলে তাদের প্যাটেন্ট করা টেকনোলজি। এটা মানে অনেকেই করে, বাট ইয়া there is difference. সো এইভাবে আসলে এই নিডল পয়েন্ট বাইপোলার আয়োনাইজেশনটা আমাদেরকে হেল্প করতে পারে। এসির মধ্যে ক্রস কন্টামিনেশন এইভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। তো কিভাবে আসলে প্যাথোজেনটাকে নিউট্রালাইজ করে, জাস্ট আমরা একটু কুইকলি দেখি। যখন এই প্লাজমা গুলো আসলে বাতাসে চলে আসে, ভাইরাসের চারিদিকে আসলে একটা হাইড্রোজেন বন্ড থাকে। তো এই প্লাজমা গুলো এখানে এসে হাইড্রোক্সিল আয়নে কনভার্ট হয়ে যায় ভাইরাসের, যখনই কোনো প্যাথোজেন পায়। হাইড্রোক্সিল আয়নে কনভার্ট হলেই এই হাইড্রোক্সিল আয়নটা কি করে, এই হাইড্রোজেন বন্ডের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন বন্ডটা ভেঙে দেয়, হাইড্রোজেন গুলাকে নিয়ে নেয় সিম্পলি, নিয়ে নিজেরা ওয়াটারে কনভার্ট হয়ে যায়, পানিতে কনভার্ট হয়ে যায়, ময়েশ্চার। তো ভাইরাসের চারিদিকে যদি আসলে হাইড্রোজেন বন্ডটা না থাকে, বেসিক্যালি এটাই হচ্ছে তার স্পাইকটা আর কি, আরএনএ বলি আমরা। তো যদি হাইড্রোজেনটা না থাকে, সেক্ষেত্রে ভাইরাসটা আর কোনো অ্যাক্টিভিটি শো করতে পারে না, এটা মানে ক্লিনিক্যালি ডেড হয়ে যায় তখন আসলে। সো এইভাবে বোথ সারফেস এবং এয়ার দুই জায়গা থেকেই আসলে ভাইরাসটাকে নিউট্রালাইজ করে, এবং এটা হচ্ছে একমাত্র টেকনোলজি যেটা একটা অ্যাক্টিভ সিস্টেম, যে তার পর্যন্ত ভাইরাস যাওয়ার জন্য অপেক্ষা করে নাই, সে নিজেই স্পেসে চলে আসছে এবং এসে এটাকে খুঁজে বের করছে। এমন জায়গাতেও সে যাবে যেখানে মানুষের অ্যাক্সেস নাই, হয়তো অনেক ন্যারো স্পেস থাকে।
সেকেন্ড হচ্ছে সে পার্টিকেল, আমি একটু জাস্ট কুইকলি গো থ্রু করবো কারণ সময় খুব কম। পার্টিকেল কিভাবে আসলে সে কমায়, এটাকে বলা হয় অ্যাগ্লোমারেশন। এটা কিভাবে করে, এই যেহেতু প্লাজমাটা বেসিক্যালি চার্জড পার্টিকেল, চার্জড আয়ন, এগুলা এই ডাস্ট পার্টিকেলের সাথে অ্যাটাচ হয়ে যায়, কিছু কিছুর সাথে পজিটিভ চার্জ, কিছু কিছুর সাথে নেগেটিভ চার্জ। তো যখন দুইটা ডাস্ট পার্টিকেল পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থাকে তখন তারা নিজেরা আবার অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হয়ে গেলে কি হয়, ডাস্ট পার্টিকেলের সাইজ আস্তে আস্তে বড় হয়ে যায়, এরা যখন একে অপরের সাথে অ্যাটাচ হয়ে একটা বড় সাইজ হয়ে যায়। তো যেই পার্টিকেলটা বাতাসে ভাসতে পারতেছিল অথবা এসির ফিল্টারে আসলে ক্যাপচার হচ্ছিল না এত ছোট, সেটা আইদার এসির ফিল্টারে ক্যাপচার হয়ে যায় যেহেতু তার সাইজটা অনেক বড় হয়ে গেছে, অথবা এত বড় হয়ে যায় সে আর বাতাসে ভাসতে পারে না, সে তখন মাটিতে পড়ে যায়, সিম্পলি জাস্ট মপিং করলেই সেটা চলে যায়। সো এইভাবে আসলে এয়ার থেকে উইদিন 1 ডে 2 ডে যে ডাস্টটা ছিল, ডাস্টটা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। সিক বিল্ডিং সিনড্রোম, এটা হচ্ছে একটা সিনড্রোম, এটা একটা কন্ডিশন, আমরা সবাই এই কন্ডিশনের সাথে মোটামুটি ভাবে অভ্যস্ত বা পরিচিত। কোনো এয়ার কন্ডিশন স্পেসের মধ্যে গেলে অনেক সময় ধরে কোনো অফিসের ভিতরে থাকলে অনেক সময় দেখা যায় মাথা ব্যথা করে, চোখ জ্বালা করে, নানান ধরনের ডিজিনেস চলে আসে, এটাকে বলা হয় সিক বিল্ডিং সিনড্রোম। বাতাসের মধ্যে কিছু পার্টিকেল থাকে যাকে আমরা বলি হচ্ছে ভিওসি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। এই পার্টিকেল গুলা এই সিক বিল্ডিং সিনড্রোমের জন্য অন্যতম ভাবে দায়ী। মানুষের এই যে ঝিমুনি চলে আসে এবং নানা ধরনের আদার ডিজিজ হয়, সেটার জন্য আসলে ভিওসি হচ্ছে মেইনলি রেসপন্সিবল। ভিওসি মানে হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যেটা আসলে রুম টেম্পারেচারে বাতাসে বাষ্পীভূত অবস্থায় থাকে, এবং যেহেতু অর্গানিক তার মধ্যে আইদার হাইড্রোজেন কার্বন থাকবে, এবং সেটা বিভিন্ন গ্যাসের মিক্সচার। এটা বিভিন্ন ভাবে তৈরি হয়, মানুষের অ্যাক্টিভিটিজ এর কারণে তৈরি হয়, প্রিন্টারের কালি থেকে তৈরি হয়, ফার্নিচার থেকে তৈরি হয়, পেইন্ট থেকে তৈরি হয়, নানান ভাবে এটা আসলে থাকে। এবং আমরা মানে শয়ে শয়ে আসলে এই ভিওসি দ্বারা এক্সপোজড হচ্ছে আর কি প্রতিনিয়ত বিভিন্ন স্পেসের ভিতরে। সো এই ভিওসিটাকে আসলে কিভাবে এটা রিমুভ করে, আমি জাস্ট একটু কুইকলি দেখাই দিচ্ছি যে ভিওসি হচ্ছে অনেক ধরনের গ্যাস, অ্যামোনিয়া এবং এই ধরনের আদার্স আরো অনেক ধরনের ফর্মালডিহাইড, ডিফারেন্ট টাইপের গ্যাস। তো যেহেতু পার্টিকেল গুলা থাকে, আয়ন গুলা চার্জড অবস্থায় থাকে, এই চার্জ গুলা এসে ফর এক্সাম্পল অ্যামোনিয়া, এই নাইট্রোজেন এই অ্যামোনিয়ার এখানে এসে এই বন্ড গুলাকে অ্যাটাক করে অ্যামোনিয়াকেও আসলে আয়নে কনভার্ট করে, হাইড্রোজেন আর নাইট্রোজেন আয়নে কনভার্ট করে তারা আসলে সব হেলদি ফ্রেন্ডলি গ্যাসে কনভার্ট হয়ে যায়, পানি, অক্সিজেন, নাইট্রোজেন, যেটা অলরেডি বাতাসে আছে এবং যেটা আমাদের জন্য কোনো হার্মফুল কিছু না। তো এইটা হচ্ছে আসলে তার ভিওসি রিমুভ করার প্রসিডিউর। এই প্রসঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে আয়োনাইজেশন যেটা বলতেছি, এয়ারকে আয়োনাইজেশন করার প্রসিডিউর, এটা আসলে কোনো নতুন টেকনোলজি না, এটা আবিষ্কার হচ্ছে অলমোস্ট 1879-এর দিকে আর কি। এবং সেই সময়কার যে টেকনোলজিটা, সেটার একটা স্ট্রাকচার হচ্ছে অনেকটা এরকম এরকম একটা টিউব থাকে, এই টিউবের মাধ্যমে আসলে এই আয়নটা তৈরি করে, কিভাবে করে এত ডিটেলসে আমি আর এখন যাচ্ছি না। এবং এইটার বিভিন্ন নামে এটাকে ডাকা হয় এখন পর্যন্ত, বাইপোলার আয়োনাইজেশন, শুধু আয়োনাইজেশন, করোনা ডিসচার্জ টিউব বলে, এই করোনা ওই করোনা না, আবার আমাদের ভাইরাস না, অথবা ডাই ইলেকট্রিক ব্যারিয়ার ডিসচার্জও বলে, সব আসলে একই, এই টিউব। এখন এই টিউবের একটা বৈশিষ্ট্য যে এখানে বিভিন্ন টাইপের কেমিক্যাল দেওয়া আছে, জাইলিন, স্টাইরিন, অ্যামোনিয়া, বিভিন্ন টাইপের ভিওসি, যেটা আসলে আমাদের জন্য হার্মফুল, এবং কোনটাকে ভাঙতে কত ইলেকট্রন ভোল্ট প্রডিউস করতে হয় সেটারও একটা চার্ট। এখানে দেখতে পাচ্ছেন যে অক্সিজেনকে ভাঙতে হচ্ছে 12.07, বাকি সব কিন্তু এর নিচে। এই যে আমাদের ট্রেডিশনাল বাইপোলার আয়োনাইজেশন, এইটার আসলে এমনই স্ট্রাকচার যে এটা সবসময় 12.07 এর বেশি ভোল্টেজ প্রডিউস করে। যখন সে এটা করে, এই ভোল্টেজ প্রডিউস করে, বাকিরা তো আসলে আয়োনাইজ হয়, অক্সিজেন নিজেও আয়োনাইজ হয়ে যায়। অক্সিজেন যখন আয়োনাইজ হয়ে যায়, সে তখন প্রডিউস করে হচ্ছে ওজোন, যেটা আমাদের আসলে কোনোভাবেই মানে আমরা অ্যালাউ করতে পারি না আসলে। সো দিস ইজ ভেরি হার্মফুল। আমরা যেটার কথা বলছি নিডল পয়েন্ট বাইপোলার আয়োনাইজেশন, দিস ইজ দ্য লেটেস্ট ওয়ান। এখানে দেখেন যে এই স্ট্রাকচারটা আসলে ডিফারেন্ট, এখানে ওই ধরনের কোনো টিউব নাই, এখানে এই যে দুইটা কার্বনের ফাইবার থাকে, এই ফাইবারের মাধ্যমে আসলে ভোল্টেজটা প্রডিউস হয়, এবং এই মেকানিজমে কখনোই 12 ভোল্টের বেশি তাকে প্রডিউস করতে হয় না, দ্যাটস ওয়াই তার কোনো ওজোন প্রডিউস করতে হয় না। এবং আমাদের যে এইচভ্যাক এর কোড অ্যাশরের খুব রিসেন্ট একটা সেকশনে বলা হয়েছে 2019-এ যে যে কোনো পাওয়ার
এয়ার ক্লিনিং ডিভাইস তার যদি ইলেকট্রিক পাওয়ার লাগে, সেটা অবশ্যই UL 2998 সার্টিফাইড হতে হবে অ্যাজ এ প্রুফ অফ বিং ওজন ফ্রি। এবং যেই এইটা হতে হলে 5 ppb এর নিচে থাকতে হবে ওজন জেনারেশন লিমিট, 5 পার্টিকুলেট পার বিলিয়ন। সো এই আমাদের NPBI টেকনোলজিটা বোথ UL 867 এবং UL 2998 সার্টিফাইড। সো এটা কোনো ধরনের কোনো ওজন প্রডিউস করবে না এবং অ্যাশরে এটাকে অ্যাকসেপ্ট করে। একটা খুব ভাইটাল পয়েন্ট, স্পেশালি প্রজেক্ট ম্যানেজারদের পয়েন্ট অফ ভিউ থেকে বা ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, এই যে এত কিছু আমরা ইনস্টল করতেছি, এই সবকিছু আসলে একটা অ্যাডিশনাল কস্ট। তো এমনিতেই সবকিছু এক্সপেন্সিভ, তার উপর আবার অ্যাডিশনাল কস্ট কোত্থেকে আসতেছে বা এটাকে কিভাবে অ্যাফোর্ড করব? এটা আসলে মোটেই অ্যাডিশনাল কস্ট না, এটা বরঞ্চ হিউজ সেভিংস। কিভাবে সেভিংস? আমরা যে বিল্ডিং এ ফ্রেশ এয়ার দিই, এই ফ্রেশ এয়ারের দুইটা কাজ। একটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই করা, আরেকটা হচ্ছে এই যে আমাদের VOC গুলা, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এগুলোকে ডাইলুট করা। ডাইলুট করলে আর থাকে না, যেমন স্মোক প্রথমে যত বেশি দেখা যায়, আমি যদি বাতাসে যদি ছড়ায় যায়, স্মোকটা আর থাকে না। সো এই ফ্রেশ এয়ার দেওয়ার উদ্দেশ্যটা আসলে হচ্ছে এই। এবং আমি যদি পার পার্সন 20 CFM ফ্রেশ এয়ার দেই, তাহলে তার মধ্যে দেখা যায় 15 CFM ওই ডাইলুশনের জন্য দেওয়া হয়েছে, VOC ডাইলুশনের জন্য দেওয়া হয়েছে, 5 CFM জাস্ট আমার অক্সিজেন সাপ্লাইয়ের জন্য দেওয়া হয়। যেহেতু আমরা আমাদের এই প্লাজমা টেকনোলজি দিয়ে VOC গুলাকে আগেই রিমুভ করে দিচ্ছি, সেহেতু VOC ডাইলুশনের আমাদের আর কোনো প্রয়োজন নেই। কাজেই আমরা ওই 20 CFM এর মধ্যে থেকে এখন শুধু 5 CFM ফ্রেশ এয়ার দিয়েই আসলে অ্যাশরের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো। অ্যাশরেতে এই ধরনের একটা আলাদা চ্যাপ্টারই আছে যেটাকে বলা হয় IAQP, ইনডোর এয়ার কোয়ালিটি প্রসিজিওর। তো এই ক্ষেত্রে ওই যে 15 CFM আমরা দিচ্ছি না, হিউজ সেভিংস আসলে এটা। তার তুলনায় এটার কস্ট, এই প্রোডাক্টের কস্ট মানে 10 ভাগের 1 ভাগও না। আমরা জাস্ট কুইকলি যদি দেখি যে আমাদের ফ্রেশ এয়ার রিডিউস করবে, আমাদের কুলিং কয়েলটাকে ক্লিন রাখবে, ইকুইপমেন্ট সাইজও কমে যাবে যেহেতু আমি এয়ারটা কম দিচ্ছি, প্লাস আমার ডাক্ট সাইজও কমে যাবে যেহেতু এয়ারই কম। একটা খুব দ্রুত একটা কেস স্টাডি দেখি আমরা, একটা রিয়েল কেস স্টাডি, অ্যামিলি এরিনা। এটা হচ্ছে একটা হকি স্টেডিয়াম, USA তে করা, 6,70,000 স্কোয়ার ফিটের। এখানে আমরা এই টেকনোলজিটা ইউজ করে 700 টন এয়ার কন্ডিশনিং লোড সেভ করছি এই ফ্রেশ এয়ার কমানোর কারণে। রেনোভেশন কস্ট সেভ হয়েছে হচ্ছে $1 মিলিয়ন এবং অ্যানুয়াল এনার্জি সেভ হয়েছে $1,15 মিলিয়ন। সো হিউজ সেভিংস আসলে এটা, যদি আমি ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে দেখি। তানভীর, আমাদের সময় প্রায় শেষ। আমাদের সময় মনে হয় শেষ, আমি মনে হয় এখানেই শেষ করি, আর স্লাইড গুলোতে না যাই। কারো কোনো কোশ্চেন থাকলে খুব কুইকলি আমাকে করে ফেলতে পারে। আমার জাস্ট একটা রিকোয়েস্ট টু দি হোস্ট। I personally am okay for another half an hour. I would like to really see through the entire presentation. Just a request, if possible. জি, পবিত্রদা আপনি বলেন। আরেকটা সেশনে কি আমরা যাব? এটা তো খুব ক্লিয়ার যে যারা শুনছে তারা যদি আগ্রহী হয় তাহলে তো আমরা যাবই। তবে তোমার এই সেশনটা শুনতে শুনতে আমরা অলরেডি বুঝতে পারছি আমাদের আরো একটা না আরো কয়েকটা সেশন লাগবে। তো আমরা আসলে একটা নির্দিষ্ট ইন্টারভেলে সেশনগুলো করব। আর আজকে সময় শেষ, লাইনটা কেটে যাওয়ার আগে তানভীর তুমি সেশনটা নিজেই ক্লোজ করো, আর আমরা আবারও একটা ডিসকাশন, একটা এরকম স্পেসিফিক টপিক নিয়ে আমরা আসবো। তুমি এটা শেষ করো। ওকে, ঠিক আছে। আমি আরেকটা অফার করতে পারি? আমি একটু অনধিকার চর্চা হচ্ছে। পবিত্রদা, আমার নাম খুরশিদ, আমি ফ্রেন্ড অফ তানভীর। জি জি, যদি মনে করেন I can share our Zoom link. Our Zoom link is a paid link, for unlimited time. যদি চান কিন্তু আরেকটা সেশনেই এটা শেষ করে দিতে পারবো আর কি, যদি আরেকটা সেশনই হয় এটা শেষ করে দেব। আমাদের লাইনটা এখনই কেটে যাবে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। সবাইকে ঈদ মোবারক।